এই ভিডিওর বিষয় ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ব্যাপারটা কি অনেকেই প্রশ্ন করছেন। এর আগে নতুন বিশ্ব ব্যবস্থা কি এবং কেন, নিউ ওয়ার্ল্ড অর্ডার কি ব্যাপারটা, এই বিষয়ে আমার ভিন্ন একটি ভিডিও আছে, ইউটিউবে দেওয়া হয়েছিল। ভিডিওটিকে স্ট্রাইক মারা হয়, উড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি এখনও আমি মাঝে মধ্যে ফেসবুকে দিয়ে থাকি, মানে ফেসবুকে, কিন্তু আগামীতে আর দেওয়া যাবে কিনা সন্দেহ আছে, কারণ ফেসবুকের ওপর নজরদারি বাড়ছে, কমেন্টগুলো হাইড করে দেওয়া হচ্ছে, রিচ কমিয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, রিপোর্টিং তো রয়েছেই। তো যাই হোক, ভিডিওটি অনেকেই শুনেছেন। তো সেই ভিডিওটিতে নতুন বিশ্ব ব্যবস্থা কিভাবে এলো, মানে সূত্রপাতটা কিভাবে হলো, একদম প্রথম থেকে মুদ্রা ব্যবস্থা থেকে শুরু করে বার্টার সিস্টেম থেকে শুরু করে রিপ্রেজেন্টেটিভ কারেন্সি, তারপরে ফিয়াট কারেন্সি, এইভাবে আর্থসামাজিক বিশ্লেষণের মাধ্যমে দেখানো হয়েছে। কিন্তু এই ভিডিওতে সেই অংশটি বাদ দিয়ে আরও একটি অংশ, যেটি আসলে কিন্তু নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ব্যাপারটা সমার্থক একটি বিষয়কেই দুভাবে ব্যাখ্যা করা বলতে পারেন। যেমন এটাকেই আমরা অনেকেই আবার গ্রেট রিসেট বলছেন, অনেকে আবার বিল্ড ব্যাক বেটার বলছেন, বিভিন্ন নামে ডাকা হলেও ব্যাপারটা আসলে একই। ক্লাউস সোয়াব মহাশয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বইটিতে এর একটা রূপরেখা দিয়েছেন। এ বিষয়ে আমি অমৃতস্য পত্রা দ্বিতীয় খণ্ডে আলোচনা করেছি। তো তবে হ্যাঁ, আরেকটি বিষয়, অনেকেই জানতে চাইছেন, প্রশ্ন করছেন যে আমি মাঝে মধ্যেই ফেসবুক পোস্টে বা ইউটিউব ভিডিওতে জায়নিস্ট শব্দটি ব্যবহার করি বা জায়নিজম শব্দটি ব্যবহার করে, সেটি ব্যাপারটা আসলে কি। এ বিষয়ে আমি খুব সংক্ষেপে বিভিন্ন ভিডিও বা পোস্টে বলেছি, কারণ বিস্তারিত বললেই এই চ্যানেলটিও উড়িয়ে দেবে ওরা। এই কারণেই বইয়ের অবতারণা, যারা আগ্রহী তাদের জন্য বলতে চাই, এই জায়নিজম বিষয়টি কি, সূত্রপাত কীভাবে এবং বর্তমানে কোন আকারে আছে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমার পরবর্তী বই গ্রিগরি রাসপুটিন এই গ্রন্থে থাকছে। তার যে পরিশিষ্ট বিভাগ বা ফুটনোট বিভাগে এইরকম বহু গুরুত্বপূর্ণ শব্দ বা পরিভাষা বা ইজমের আলোচনা আছে। তো সেই ক্ষেত্রেই এই শব্দটি নিয়ে বিস্তারিত আলোচনা আছে এবং কারা কিভাবে এটার সূত্রপাত করলেন এবং এখন কোন পর্যায়ে রয়েছে। প্রসঙ্গক্রমে আপনাদের জানাই, গ্রিগরি রাসপুটিনের বন্ধু সের্গেই ট্রুফানভ, যিনি ইলিওডর নামে পরিচিত, তিনি কিন্তু এদের বিরুদ্ধে আর কি, এই জায়নিস্টদের বিরুদ্ধে বা এই ইহুদি ধনবাদীদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে উঠেছিলেন। তার সময় প্রতিবাদে নেমেছিলেন, পথে পর্যন্ত নেমেছিলেন, এবং রাসপুটিনও এই ব্যাপারটা সম্পর্কে অবহিত ছিলেন। এবং এই জারের সময়, মানে এই সময়টাতেই আর কি, গ্রিগরি রাসপুটিন এলিওডরের সময়টাতেই, এবং যখন জার দ্বিতীয় নিকোলাস রাশিয়ার ক্ষমতায়, তখনই সেই বিখ্যাত কুখ্যাত, মানে ওদের কাছে কুখ্যাত বইটি বেরোয়। বইটির নাম আমি এখানে বলতে পারছি না সঙ্গত কারণেই। তো সেই বইটি উপরও বিস্তারিত আলোচনা রয়েছে গ্রিগরি রাসপুটিন গ্রন্থে, কারণ ছাপা বইয়ের উপরে ওদের নজরদারি, কন্ট্রোল এখনও পর্যন্ত নেই। তবে ওরা ব্যবস্থা করছে আগামীতে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো আসুন এবারে দেখে নেওয়া যাক যে এই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ব্যাপারটা আসলে কি। অনেকে এটাকে আক্ষরিক অর্থে নিয়েছেন। একজন সেদিন প্রশ্ন করেছেন, খুব ভালো লেগেছে প্রশ্নটা, খুব সরল স্বাভাবিক প্রশ্ন। আমি
তাকে সংক্ষেপে উত্তর দিয়েছি, কিন্তু আমি চাইছি একটা ভিডিও করতে, কারণ এই প্রশ্নটি অনেকেরই মনে আছে এবং অনেকেই মেসেজে এই প্রশ্নটি করেছেন। কী প্রশ্ন? যে আপনি ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের কথা বলছেন, অথচ এতগুলো দেশ তো ওরাই বানিয়েছে, মানে জায়নিস্টরাই তো এতগুলো দেশ বানিয়েছে। ব্যাপারটা কীরকম কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? মানে এই রকম একটা প্রশ্ন যে এত এত দেশ আবার ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, কীরকম ব্যাপার? তো তাদের প্রশ্নের উত্তরে জানাই যে ব্যাপারটা কিন্তু ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ব্যাপারটা কিন্তু ভৌগোলিকভাবে সমস্ত দেশ এক হয়ে একটা সরকার গঠন করলো, জিওগ্রাফিক্যালি একটা কন্টিগিউয়াস যে ভূখণ্ড যাকে বলে আর কি, সব মিলে একটা পৃথিবী, একটা ওয়ার্ল্ড, এরকম হবে না ব্যাপারটা। আর ব্যাপারটা একদমই সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে নীতি, আন্তর্জাতিক নীতি, ইন্টারন্যাশনাল পলিসি, যা সোশিও ইকোনমিক পলিসি, যার মধ্যে স্বাস্থ্যনীতি আছে, অর্থনীতি আছে, বেসরকারীকরণ যার মধ্যে রয়েছে, অর্থাৎ প্রাইভেটাইজেশন থেকে শুরু করে ডিজিটাল কারেন্সি থেকে শুরু করে অনলাইন প্রমোশন থেকে শুরু করে সমস্ত কিছুর একটি মাত্র নীতি যা সমগ্র বিশ্বজুড়ে রূপায়িত হবে, যার কোনো ব্যতিক্রম হবে না। প্রতিটি দেশ, প্রতিটি সরকার ভিন্ন ভিন্ন দেশ হওয়া সত্ত্বেও, ভিন্ন ভিন্ন নাম হওয়া সত্ত্বেও তারা একই নীতি রূপায়ণ করে চলবে। তাই কি দাঁড়ালো? ভিন্ন ভিন্ন দেশ অথচ একটাই নীতি, তাই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। খুব সংক্ষেপে আমি আসছি, এক এক করে আসছি। এটি 40 মিনিটের ভিডিও এরকমই দাঁড়াবে, তো সময় আছে আমাদের হাতে, একটু ধৈর্য ধরে শুনবেন, বুঝতে বোঝাতে সুবিধে হবে। তো এই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের সূত্রপাত কবে থেকে, মানে কবে থেকে এই পরিকল্পনাটা শুরু হয়? বিশ্ব নিয়ন্ত্রণের পরিকল্পনা অনেক আগেই আমরা জানি, কিন্তু বিশ্ব নিয়ন্ত্রণের অনেকগুলো স্তর আছে, ধাপে 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 আমরা এখানে এসে পৌঁছেছি। যেমন ধরুন এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, যেটাকে আমরা আরেকভাবে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বলছে, এবং বিভিন্ন দেশ দেখবেন আমাদের বিভিন্ন অ্যাডে, আমাদের রাষ্ট্রের বা সরকারের বিভিন্ন অ্যাডে, মেট্রোতেও দেখা যাচ্ছে এক দেশ এক পরিবার, তাই তো? এবং এক বিশ্ব এক পরিবার, দেশ নয়, এক বিশ্ব এক পরিবার, তাই তো? একটা কনসেপ্ট আসলে। তবে ওই মহান বসুধৈব কুটুম্বকমের মতো কনসেপ্ট নয়। হ্যাঁ, বিষয়টা আসলে একই, ওটাও যেমন একটা কনসেপ্ট। সমগ্র পৃথিবীকে একটা মাত্র দেশ ভেবে নিয়ে জিওগ্রাফিক্যাল ইউনিটি নয় বসুধৈব কুটুম্বকম, সেটা একটা বোধ, একটা প্রতীতি, একটা কনসেপ্ট। একই রকমভাবে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টটাও একটা কনসেপ্ট, একটা নীতি, যেটা জিওগ্রাফিক্যালি সমস্ত পৃথিবীর দেশগুলোকে এক করে একটা পৃথিবী, মানে একটাই দেশ বানানোর পরিকল্পনা মোটেই নেই। কারণ যত বেশি ভাগ হবে, এখন পৃথিবীতে যেমন 200+ 200-রও বেশি দেশ আছে, তাই তো? আগে কিন্তু এত ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময়ও এতগুলো দেশ ছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এতগুলো দেশ ছিল না। অর্থাৎ পৃথিবী যত এগোচ্ছে, মানে সভ্যতা যত এগোচ্ছে, তত বেশি বেশি সংখ্যক দেশ উৎপন্ন হচ্ছে, প্রডিউস করছে। কেন? ওই ডিভাইড অ্যান্ড রুলকে আরও বেশি করে মজবুত করা এবং আরও বেশি করে শাসন, যত বেশি ভাগ করা যাবে তত ভালো করে শাসন এবং শোষণ করা যাবে, এটাই এই জায়নিস্ট শক্তির লক্ষ্য। তাহলে এর সূত্রপাত ঘটেছিল 1913 খ্রিস্টাব্দে ফেডারেল রিজার্ভ ব্যাংক যে অ্যাক্ট এলো আমেরিকায়, তার মাধ্যমে, যার মাধ্যমে কি হলো, আমেরিকান ব্যাংকিং ব্যবস্থাকে পুরোপুরি ইহুদি ধনকুবেরদের দখলে নিয়ে নেওয়া হলো। যার উপরে আগে সরকারি আধিপত্য ছিল কিছুটা হলেও, সেটা কিন্তু পুরোটাই ওদের হাতে চলে গেল। তার ফলে কি হলো, সমগ্র বিশ্ব জুড়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে মার্কিনী যত ঋণ আছে, সাহায্যের নাম করে, পাশে থাকার নাম করে, সেগুলো কিন্তু সমগ্রভাবেই এই ইহুদি ধনকুবেরদের কন্ট্রোলে চলে গেল এবং তারা পলিসি রূপায়ণ করতে সেইভাবে ওরা চাপাতে শুরু করলো। তো যাই হোক,
এবার খেয়াল করে দেখুন, কিন্তু শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের ওপর, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেক্টরের ওপরে কবজা জমালেই তো হবে না, বাজারটা তৈরি করতে হবে যাতে লোন নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাই তো? যখন দেশগুলো দেউলিয়া হয়ে যাবে, সমস্যায় পড়বে, হ্যাঁ, তখনই তো তাদের লোনের দরকার হবে। এই তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম আস্তে 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 অনেক বেশি টাকা ছাপানোর প্রয়োজন পড়লো এবং সেটা ফিয়াট কারেন্সির জন্ম হলো। সেটা আমি ওই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কী এবং কেন সেই ভিডিওতে বিস্তারিত বলেছি, এখানে সেই আলোচনায় যাচ্ছি না। তাহলে কি চাই? দেশগুলোকে দেউলিয়া করতে হলে যাতে করে দাদা, তখন মার্কিন যুক্তরাষ্ট্র উঠছে, ব্রিটেন তখনও দাদা, মার্কিন যুক্তরাষ্ট্রকে ওরা ওদের পরবর্তী ঘাঁটি হিসেবে চিহ্নিত করে ফেলেছে 1913 সালের ফেডারেল রিজার্ভ অ্যাক্টের মাধ্যমে। তখনও কিন্তু ব্রিটেন বিশ্বের দাদা, তাই তো? আমি বারবার করে বলি যে একটা সময় ব্রিটেনকে কেন্দ্র করে, যেমন ধরুন প্রথম বিশ্বযুদ্ধ, হ্যাঁ, ব্রিটেনে তখন দাদা। তারপরে ব্রিটেনের ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শেষ হয়ে গেল, এলো আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? তখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে উঠলো দাদা। তারপরে এখন দেখবেন চীন কিন্তু একটা ইমার্জিং পাওয়ার হিসেবে চলে এসেছে, যেটা মহাজনী শক্তির ঘাঁটি। এই জায়নিস্ট শক্তিকেই আমি মহাজনী শক্তি বলে উল্লেখ করে থাকি। তো যাই হোক, তো 1913 সালে এই ঘটনা ঘটার পরে, মানে ফেডারেল রিজার্ভ অ্যাক্টের পরে ওদের বাজার দখলের প্রয়োজন পড়লো। ওরা শুরু করলো প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। সালটা খেয়াল করুন, 1913 সালে ফেডারেল রিজার্ভ অ্যাক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেক্টর, তাই তো? ঠিক তার পরের বছরই শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। ভাবুন কত তাড়াতাড়ি ওদের, কিভাবে ওরা পরিকল্পনা রূপায়ণ করে, কিভাবে শুরু হলো যুদ্ধটার। ফার্ডিনান্দের যুবরাজ, অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ ফার্ডিনান্দকে হত্যা করে একটা বিবাদ তৈরি করা হলো। কে হত্যা করেছিল? সার্বিয়ার মদতপুষ্ট, মানে সার্বিয়ান সেনাপতিরা, সেনাধ্যক্ষরাও সেই সন্ত্রাসবাদী সংগঠনে ছিলেন। ব্ল্যাক হ্যান্ড বলে একটি সন্ত্রাসবাদী সংগঠন, তারা এই ফার্ডিনান্দকে হত্যা করে। সেখান থেকেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত। এই ব্ল্যাক হ্যান্ডকে কারা মদত দিয়েছিল, কি ব্যাপার, কি প্রসঙ্গ, কতটা কি, কারা ছিল এর সংগঠনের পেছনে, গোটা বিশ্বকে ভাগ করেছিল যে সংগঠন ব্ল্যাক হ্যান্ড, সে সম্পর্কেও গ্রিগরি রাসপুটিনের ফুটনোটে বা পরিশিষ্টে বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, ওটাও জায়নিস্ট শক্তির মগজ প্রসূত। তো যাই হোক, এইবার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো। প্রথম বিশ্বযুদ্ধের একটা বড় এজেন্ডাই ছিল, অন্যতম বড় এজেন্ডা ছিল যে পৃথিবীতে অবশিষ্ট যত রাজা আছে, জার আছে, কাইজার আছে, সম্রাট আছে, তাদেরকে ধ্বংস করে, বিনাশ করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। হ্যাঁ, এটা তাদের লক্ষ্য ছিল। সেই লক্ষ্য তাদের সফলও হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ওই প্রথম বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতেই আমরা ওই সময়েই দেখতে পাচ্ছি যে, খেয়াল করুন সময়টা, 1917 সালে, যার সলতে পাকানোর পর্ব, লেনিনকে প্রমোট করে শুরু করা হয়েছিল। বলশেভিক লড়াইকে, বিপ্লবকে প্রমোট করেছিল এই জায়নিস্ট শক্তি, যার ফলে কি হলো, লেনিনের উত্থান হলো এবং দ্বিতীয় নিকোলাসকে সরে যেতে হলো এবং তাকে নির্মমভাবে, তাকে এবং তার পরিবারকে হত্যা করা হলো লেনিনের নির্দেশে। সে বিষয়ে বিস্তারিত ছবি, আলোচনা, সূত্র আমার পরবর্তী বই গ্রিগরি রাসপুটিনেই পাবেন। তো এই অর্থাৎ রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো লেনিনের নেতৃত্বে, সোশ্যালিস্ট রেভলিউশন, তাই তো? এবং একই সঙ্গে আমরা দেখতে পেলাম জার্মানিতেও কাইজারের পতন হলো। জার এবং কাইজার ওই দুজনেই অবশিষ্ট ছিলেন সেই সময় ইউরোপে, অর্থাৎ একটা বাধা, দুটো বাধা দূর হলো। কিন্তু তারপরেও তো অনেক বাধা থাকে, অনেক লক্ষ্য থাকে, অনেক মাইলস্টোন থাকে। গোটা বিশ্বে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তো রাতারাতি সম্ভব হয় না, তাই তো? তো সেই সময় ওরা জাতিসংঘ তারপরে তৈরি হলো, লিগ অফ নেশনস, এবং একই রকমভাবে একই কায়দায় ওরা আবার কি করলো, লিগ অফ নেশনস ভেঙে গেল।
ভাঙল, ভাঙা হলো, কারণ ভাঙার জন্যই তো তৈরি করা হয়েছিল। তারপরে শুরু হয়ে গেল মাত্র কয়েক দশকের গ্যাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেই কিন্তু ওদের টার্গেট ছিল ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেই কিন্তু টার্গেটটা ছিল, কিন্তু একটা হঠাৎ করে এমন একটা অভাবনীয় ঘটনা ঘটলো যে ওরা পারল না। কেন? খেয়াল করে দেখুন, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তথা বিশ্বজুড়ে একটিমাত্র সরকারি নীতি, মানে সরকার মানে নীতি, সরকার একটিমাত্র নীতিকে চাপিয়ে দেওয়ার কিভাবে সম্ভব? আন্তর্জাতিকভাবে কোনো সংগঠন তৈরি করে, তাই তো? না হলে সম্ভব নয়। অর্থাৎ ইন্টারন্যাশনালি পাওয়ারফুল হওয়া এবং ইন্টারন্যাশনাল কিছু সংগঠন তৈরি করা এবং প্রতিটি দেশকে সেই সংগঠনের ছাতার নিচে আনা এবং এনে তাদের সার্বভৌমত্ব বা সভারেন্টিকে ধ্বংস করা এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া যে দেশের সার্বভৌমত্ব আর থাকবে না। আন্তর্জাতিক নীতি মেনেই, ইন্টারন্যাশনাল পলিসি মেনেই দেশগুলোকে চলতে হবে, এমন একটা নীতি প্রণয়ন করা। এবং বলাই বাহুল্য পেছনে ব্যাংকিং শক্তি, ব্যাংকিং পাওয়ার। কারণ প্রথম বিশ্বযুদ্ধে আমরা জানি যে অনেক দেশই এই যুদ্ধের ফলে দেউলিয়া হয়ে যায় এবং এই আমেরিকা তাদের পাশে দাঁড়িয়ে লোন দিতে শুরু করে, ঋণ দিতে শুরু করে। এবং যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখলাম যে ব্রিটেনকে এগিয়ে দিয়ে সাম্রাজ্য বিস্তারের টুল হিসেবে ব্যবহার করে ব্রিটেনের উপরে 21 বিলিয়ন পাউন্ডের লোন বা দেনা চাপা হলো। আগে হ্যাঁ, সেই ব্রিটেনকে সেই লোন শোধ করতে গিয়ে, আমেরিকান লোন অবশ্যই, কারণ ওই যে আমি আগের ভিডিওতে বলেছি 2006 সালেও শেষ কিস্তি তাকে ব্রিটেনকে দিতে হয়েছে এই 43 মিলিয়ন পাউন্ড মতো শেষ কিস্তি। তাহলে দেখুন কত বছর ধরে ব্রিটেনকে ওই লোনটা, মহাজনী লোনটা শোধ করতে হয়েছে। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওদের টার্গেট ওরা গুটিয়ে এনেছিল। কীভাবে? একটু স্টাডি করলেই বুঝতে পারবেন। এই সময়ই দেখবেন যে আন্তর্জাতিক সংগঠনগুলোর জন্ম হলো, যেগুলো ওয়ার্ল্ড ডমিনেশনের টুল হিসেবে, নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার হতে পারে এমন। যেমন ওই সময়ে দেখুন কী তৈরি হলো আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএনও। দেখুন ওই সময়টাতেই একটু আগে পরে তৈরি হলো, যা বিশ্ব নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজে লাগবে বলে ওরা বানিয়ে। একটা অর্থনৈতিক হাতিয়ার কি? ওয়ার্ল্ড ব্যাংক, যা দিয়ে গোটা বিশ্বকে ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা তথা সরকারগুলোকে লোন দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা। এবং সরকার মানে অবশ্যই রাজনৈতিক দল, কারণ রাজা শেষ, কাইজার শেষ, জার শেষ, তাই তো? এখন সব দেশেই গণতন্ত্র, ডেমোক্রেসি একটা পবিত্র শব্দ ওরা তৈরি করলো, তাই তো? এবং এই পবিত্র শব্দটাকে ব্যবহার করে ওরা এই রাজনৈতিক দলকে প্রমোট করা শুরু করলো এবং একটি ওই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতি তৈরি হলো, যা গোটা বিশ্বে মোটামুটিভাবে একই পদ্ধতিতেই নির্বাচন হয়। একটু এদিক ওদিক হয়, কিন্তু একই পদ্ধতি, একটা জেরক্স কপি গোটা বিশ্বের এই গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পত্তন করা সম্ভব হলো। বেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরও একটি উদ্দেশ্য ছিল, অনেক উদ্দেশ্যের মধ্যে বাজার দখল তো ছিলই। আর কি উদ্দেশ্য ছিল? ইহুদিদের ব্যাপারে একটা সিম্প্যাথি তৈরি করা, একটা সহানুভূতি তৈরি করা, ইহুদি নিগ্রহের একটা অতিরঞ্জিত, আর কি বলবো, ওভারস্টেটেড, এক্সাজারেটেড একটা ন্যারেটিভ তৈরি করা, যে কারণে ওরা হিটলারকে ব্যবহার করেছিল এবং হিটলারের গ্যাস চেম্বারে নাকি 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল, এরকম একটা তত্ত্ব ওরা খাড়া করেছিল। পরবর্তী গবেষণায় কিন্তু এরকম কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, হিটলার বন্দী করেছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডিপোর্টও করা হয়েছিল অনেক ইহুদিকে, স্থানচ্যুত করা হয়েছিল, ক্যাম্পে পাঠানো হয়েছিল, কিন্তু সেইখানে এত সংখ্যায় হত্যা করা হয়েছিল তার কোনো তথ্য কিন্তু নেই। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে দ্বিতীয় খণ্ডে, অমৃতস্বপ্রত্য দ্বিতীয় খণ্ডে রয়েছে আলোচনা। কিন্তু সেটা তো মানুষ তখন বোঝেনি। তাহলে কি দাঁড়ালো? ইহুদিদেরকে নিপীড়িত জাতি হিসেবে গড়ে তুলে সামনে এনে
হিটলারকে ভিলেন বানিয়ে, যদিও হিটলারকে ওরা সেফ প্যাসেজ দিয়েছিল, পরবর্তী তথ্যে জানা যাচ্ছে হিটলারকে সেফ প্যাসেজ দেওয়া হয় এবং সেখানে হিটলার বহাল তবিয়তে বেঁচেছিলেন বেশ কিছুদিন। সে নিয়ে ভিন্ন আলোচনা করার হয়তো অবকাশ আছে, যারা পড়াশোনা করেন তারা জানেন। তো তাহলে এই হিটলারকে ব্যবহার করে, হিটলারকে তৈরি করে, বিভিন্নভাবে হিটলারকে প্রমোট করে ওরা আড়াল থেকে করেছিল অবশ্যই, ইহুদিদের পক্ষে একটা সিম্প্যাথি তৈরি করে এবং সেইভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অন্যতম বড় লক্ষ্য ছিল ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 2-3 বছরের মধ্যেই ওরা ইসরায়েলের জন্ম দিল। হ্যাঁ, কারণ ওই যে সিম্প্যাথির ওয়েব তৈরি হলো যে গৃহহারা মানুষেরা, এদের কোনো হোমল্যান্ড নেই, এদের ওপর অত্যাচার হচ্ছে, হিটলারের মতো পশু অত্যাচার করছে, তাই ওদের একটা নিরাপদ আশ্রয়ের জন্য হোমল্যান্ড দরকার আছে বলে এরা ইসরায়েলের জন্ম দিল। বেশ, সে তারা দিতেই পারেন। আমি আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরছি মাত্র, কীভাবে ঘটনা প্রবাহ হলো। যদিও তার মানে এই নয় যে পৃথিবীর সমস্ত ইহুদিরাই ইসরায়েলে এসে গেল, উপস্থিত হলো, তা নয়, কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। কারণ ইসরায়েলের বাইরে বহু ইহুদি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জার্মানির মতো দেশ, সেখানে বহু ইহুদি বাস করেন। এমনকি ইরানেও প্রায় 20,000 ইহুদি আছেন, তাই তো? ইসলামিক দেশগুলোতে ইহুদি আছেন। কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, একটা বড় এজেন্ডা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তারপরেই কিন্তু ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, যেটাকে আমরা অনেকেই নিউ ওয়ার্ল্ড অর্ডার বলছি, প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। সব কিছু রেডি, রেডি, স্বাস্থ্য নিয়ন্ত্রণ করবার জন্য রেডি, অর্থনীতি নিয়ন্ত্রণ করবার জন্য ব্যাংকিং ব্যবস্থা রেডি, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক রেডি, এবং বাণিজ্যকে, সমগ্র বিশ্বের যে বাণিজ্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একই রকমভাবে গোটা বিশ্বে বাণিজ্য হবে। বাণিজ্য না হলে তো শোষণ হয় না, এক্সপ্লয়টেশন হয় না, হয় কি? তার জন্য কি গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, 1947 সালের অগাস্ট মাসে। তাহলে দেখুন, তিনটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা, সমাজকে নিয়ন্ত্রণ করা, আর্থসামাজিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা তিনটে বৃহত্তম টুল, একটা হলো স্বাস্থ্য, একটা হলো অর্থনীতি, আর একটা হলো বাণিজ্য। এই তিনটেকেই নিয়ন্ত্রণ করবার জন্য আন্তর্জাতিক সংগঠন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহেই তৈরি হয়ে যায়। তারপরে কেন এলো না ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট? তারপরেও কেন দেরি হলো? ওই যে স্টালিন বেঁকে বসলেন, শুরু হয়ে গেল কোল্ড ওয়ার, অর্থাৎ ঠান্ডা লড়াই। কেন? যদি তথ্য নিয়ে একটুখানি ঘাটাঘাটি করেন, দেখবেন লেনিন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা, সমাজতান্ত্রিক বিপ্লবের জনক, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, যেটাকে জেকব স্ট্রিপের মতো ইহুদি ধনকুবের সরাসরি অর্থ দিয়ে প্রমোট করেছিলেন। তো সেই লেনিন কিন্তু তার উত্তরাধিকারী হিসেবে ট্রটস্কিকে ভেবেছিলেন, কিন্তু ট্রটস্কিকে সেই সুযোগ স্টালিন দেননি। স্টালিন ক্ষমতায় চলে আসেন, লেনিনের পরেই স্টালিন ক্ষমতায় চলে আসেন, এবং স্টালিন কিন্তু ইহুদি বিদ্বেষী ছিলেন। এ বিষয়ে আমি পরবর্তী গ্রন্থ গ্রিগরি রাসপুটিনের তথ্য রেখেছি পরিশিষ্ট বিভাগে, রিলেটেড অবশ্যই, সম্পর্কিত বলেই রেখেছে। তো এই কারণেই কিন্তু দেখা গেল যে স্টালিন হঠাৎ করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ একসঙ্গে লড়া সত্ত্বেও বার্লিনে তো লাল ফৌজি আগে পৌঁছেছিল, রেড, তাই তো? তো এই রেড আর্মি আগেই পৌঁছেছিল, তাই তো? হিটলারকে, তারপরে সেই গল্পটা আমরা জানি, হিটলার সেই বার্লিনের বাংকারে ইভা ব্রাউনের সঙ্গে, তার প্রেমিকা ইভা ব্রাউনের সঙ্গে একসাথে নাকি আত্মহত্যা করেন। এটা মোটেই সত্য কথা নয়, পরবর্তীকালে আমরা জেনেছি সেটা। তো যাই হোক, তো এরপরে কি হলো? স্টালিন যদি লেনিনের মতো করে সহযোগিতা করতেন এই শক্তির সাথে, আন্তর্জাতিক যে শক্তি, জায়নিস্ট শক্তি, তাহলে কিন্তু ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তখনই প্রতিষ্ঠা হয়ে যেতে পারত, কারণ আন্তর্জাতিক সংগঠন রেডি ছিল।
প্রায় মূলত তিনটি বললাম, গেট, ওয়ার্ল্ড ব্যাংক এবং হু। ইউএনও তো ছিলই অবশ্যই, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, 4টে সংগঠন মূলত। কিন্তু হলো না, কারণ স্টালিন শুরু করে দিলেন তার নিজস্ব, তার ক্ষমতার একটা ব্যাপার ছিল তো বটেই, ক্ষমতার ব্যাপার, লোভ ছিল, এছাড়াও তার মধ্যে ওই যে বিদ্বেষটা কাজ করেছিল প্রথম থেকেই, সেই বিদ্বেষ তার মধ্যে ছিল। তো তিনি বুঝতে পেরেছিলেন যে এটা কাদের নিয়ন্ত্রণে গোটা বিশ্ব চলে গেছে, তা তিনি পাল্টা একটা লবি তৈরি করলেন, যেটার নাম দিলেন সোশ্যালিস্ট ব্লক, তাই তো। যুদ্ধজোটও তৈরি করলেন, যার নাম দেওয়া হলো ওয়ারশো। গোয়েন্দা দপ্তরও তৈরি করা হলো, যার নাম দেওয়া হলো কেজিবি। তার একদিকে সিআইএ, মার্কিনী গোয়েন্দা সংস্থা, ক্যাপিটালিস্ট লবি, নেটো লবি, অপরদিকে কেজিবি। শুরু হয়ে গেল ঠান্ডা লড়াই সর্বক্ষেত্রে, মহাকাশ বিজয় থেকে শুরু করে এমনকি বিভিন্ন দেশে নিজেদের কর্তৃত্ব বিস্তারের লক্ষ্যে, আধিপত্য বিস্তারের লক্ষ্যে শুরু হয়ে গেল হানাহানি লড়াই। কে কোন দেশে কবজা করবে, আধিপত্য জমাবে, বাজার তৈরি করবে বা কর্তৃত্ব জাহির করবে। এবং এই কোল্ড ওয়ারের ফসল হিসেবেই আমরা বেশ কিছু যুদ্ধ দেখলাম সমগ্র পৃথিবীতে। এই যেমন ধরুন বাংলাদেশ যুদ্ধ আমরা দেখতে পেলাম, বাংলাদেশ যে স্বাধীন হলো পাকিস্তান থেকে, এটা কিন্তু ওই কোল্ড ওয়ারের ফলেই সেই সময়কার। কারণ ওই যে বাংলাদেশ তথা ভারতকে সমর্থন করেছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, না হলে সম্ভব ছিল না। ভারতের অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু তখন সোভিয়েত ইউনিয়ন দিচ্ছে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তখন সোভিয়েত ইউনিয়নের দারুণ সম্পর্ক, তাই তো। আবার এদিকে পাকিস্তান তখন মার্কিনী লবিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের লবিতে, নেটো লবিতে। তার ফলে এই যুদ্ধ, পাকিস্তানকে টাইট দেওয়া হলো, সোভিয়েত ইউনিয়ন টাইট দিল, ভারত একটা মাধ্যম মাত্র, বাংলাদেশ স্বাধীন হলো। আমরা ভাবলাম আহারে, মুক্তিযোদ্ধারা লড়াই করে, ভারতীয় সেনাবাহিনী লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করলো। মোটেই নয়। আন্তর্জাতিক ব্যাপারটা না থাকলে, সোভিয়েত ইউনিয়ন না থাকলে এটা সম্ভবই হতো না। দায়িত্ব নিয়ে বলছি। শুধু এটা নয়, আরও বহু কোল্ড ওয়ার পিরিয়ডে গোটা বিশ্বজুড়ে এরকম যুদ্ধ ঘটেছে, আঞ্চলিক যুদ্ধ, রিজনাল ওয়ার এই পিরিয়ডেই হয়েছে, যার মধ্যে ইরাক ইরান যুদ্ধ, কোরিয়ান যুদ্ধ, সাউথ কোরিয়া নর্থ কোরিয়া ভাগ হয়ে গেল, ভিয়েতনাম যুদ্ধ আমরা দেখতে পেলাম। ভিয়েতনামের দুটো ভাগ ছিল, আপনারা জানেন, নর্থ ভিয়েতনাম, সাউথ ভিয়েতনাম। সেখানে হোচিমিনের নেতৃত্বে, যেখানে হোচিমিনকে প্রমোট করলো, ফান্ডিং করলো সোভিয়েত ইউনিয়ন, এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই হলো ভিয়েতনামের। আপনারা তো জানেন, ভিয়েতনামীদের শ্রদ্ধা রেখেই বলে তারা মারাত্মক লড়াই করেছিল। সেই যুদ্ধে 56,000 মার্কিনী সেনা মারা যায়। শুধুমাত্র অস্ত্রশস্ত্র দিয়ে তো হয় না, একটা টেনাসিটি ছিল। হোচিমিনের বাহিনীর এই বীরত্বকে প্রশংসা না করে পারা যায় না। কিন্তু ওই যে বললাম, রসদ, অস্ত্রশস্ত্র ছাড়া তো যুদ্ধ লড়া যায় না, শুধু টেনাসিটি থাকলে তো হয় না, সাহস থাকলে তো হয় না। সেটা জুগিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। তাই সোভিয়েত ইউনিয়নের ওই সময়টাতে আমরা দেখতে পেলাম ভিয়েতনাম রাষ্ট্রের জন্ম হলো ওই কোল্ড ওয়ারের ফসল হিসেবেই। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, নেটো, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন, ওয়ারশো, তাই তো। এইভাবে চলতে থাকলো দীর্ঘকাল। তারপরে কিন্তু ওরা চেষ্টা করলো সিআইএকে কাজে লাগিয়ে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলা, এবং বিভিন্নভাবে প্রচার করে, শুধুমাত্র সিআই দিয়ে তো হয় না, বিভিন্ন পলিসির মাধ্যমে, অবরোধ থেকে শুরু করে। শেষে কি হলো? গর্বাচপ, হ্যাঁ, ভেতর থেকে একজন লোক পাওয়া গেল যাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার মূলে দুটো নীতি, একটা হলো পেরেস্ট্রোইকা আর একটা হলো গ্লাসোনস্ত। পেরেস্ট্রোইকা মানে হচ্ছে রিকনস্ট্রাকশন, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে আবার নতুন করে গড়া হবে, এরকম একটা স্লোগান। আর গ্লাসোনস্ত মানে হচ্ছে খোলামেলা, অর্থাৎ সোভিয়েতকে, যেটা বর্ধ অর্থনীতি ছিল, বাজার অর্থনীতি ছিল না, আপনারা তো জানেন, সোভিয়েত ইউনিয়ন সোশ্যালিস্ট ইকোনমি ছিল, যেটাকে খুলে দেওয়া, বাজার খুলে দেওয়া, গ্লাসোনস্ত, খোলামেলা, এরকমভাবে একটা পলিসির কথা উনি বললেন। তারপরে কি হলো? সোভিয়েত ইউনিয়ন আমরা দেখতে পেলাম 1991 খ্রিস্টাব্দেই ভেঙে পড়ল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, জায়নিস্ট শক্তি পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে যে
গড়ে উঠেছিল আর কি, যে সোভিয়েত ইউনিয়ন, লেনিনের পরবর্তীকালে স্ট্যালিনের নেতৃত্বে যার যাত্রা শুরু হয়েছিল, সেই সোভিয়েত ইউনিয়ন 1991 খ্রিস্টাব্দে ভেঙে পড়ল এবং 15টি রাষ্ট্রে বিভক্ত হয়ে গেল। দেখলেন তো কতগুলো রাষ্ট্র হলো, 15টা রাষ্ট্র একবারে বেড়ে গেল। আগামীতে আমাদের দেশ ভারতবর্ষ ভেঙে রাষ্ট্র হলে অবাক হবেন না, এবং আমেরিকা তো বুতুন টুকরো হয়ে যাবে, এটা আমি আগেই বলেছি। কারণ দেশ আগামীতে আরও বাড়বে, যত দেশ তত ডিভাইড অ্যান্ড রুল, তত শাসন এবং শোষণ, তাই তো। এরপরে কি হলো, যখনই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল 1991 খ্রিস্টাব্দে, তারপরে দেখুন 1995 খ্রিস্টাব্দে যে বাজার দখল করা, বাজার নিয়ন্ত্রণ করা, বাণিজ্যকে কবজা করার যে টুলটা গ্যাট, যেটা 1947 সালে আইন এলেও তৈরি হলেও যেটা পড়েছিল, ঠান্ডা ঘরে চালান করে দেওয়া হয়েছিল। কারণ গোটা বিশ্ব তো খোলামেলা নয়, মানে যদি এদিকে সোভিয়েত ব্লক চলছে পুরো দমে, কী করে সমস্ত বিশ্বে বাজার তৈরি করা সম্ভব হবে। তাই গ্যাটকে ভেঙে নতুন নাম দিয়ে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে 1995 সালে এই WTO তৈরি হলো। ভারতও তাতে সই করেছে, আপনারা জানেন, চীনও সই করেছে, পৃথিবীর সব দেশই সই করেছে, তাই তো। অর্থাৎ বাজারের বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রটি তৈরি হলো। কিন্তু তারপরেও কি নিউ ওয়ার্ল্ড অর্ডার বা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা কি সফল হলো? না, তারও পরেও কিছু কাজ রয়ে গিয়েছিল ওদের। কারণ সেই বাধাগুলো যদি ওরা না সরাতে পারত, তাহলে এই প্যান্ডেমিক, এই সমস্ত বিশ্বজুড়ে ওরা যে এখনও স্বপ্ন দেখছে এবং অনেকটা সফলও হয়েছে, একটিমাত্র স্বাস্থ্যনীতি, একটিমাত্র অর্থনীতি এবং একটিমাত্র বাণিজ্য নীতি চাপিয়ে দেওয়ার যে ওরা যেটা পরিকল্পনা করেছে, সেটা কি তখনও সফল হয়েছিল? না, হয়নি। কে কে বাধা ছিলেন? জার কাইজার চলে গেলেও, রাজতন্ত্র চলে গেলেও একনায়ক ছিলেন কিছু পৃথিবীতে, যারা কখনোই এই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের নীতি মানতেন না। কারা? 1 নম্বরে অবশ্যই সাদ্দাম হোসেন, তাকে সরানোর দরকার হয়ে পড়েছিল। আর কে ছিলেন? মুয়াম্মার গাদ্দাফি, যিনি আফ্রিকান ইউনিয়নের সভাপতি হয়েছিলেন এবং এই আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আন্তর্জাতিক জায়নিক শক্তির বিরুদ্ধে মাঝে মধ্যেই হুঙ্কার ছাড়ছিলেন। তাই এই দুটি কাঁটাকে দূর করার চেষ্টা শুরু হলো। আপনারা তো জানেন, ইরাকের বিরুদ্ধে আমেরিকা কতবার যুদ্ধ চালিয়েছিল, কতবার। জর্জ বুশ, জর্জ বুশ, তাই তো, কতগুলো যুদ্ধ হয়েছিল। কি উদ্দেশ্যে? সাদ্দাম হোসেন নাকি ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, অর্থাৎ জনবিধ্বংসী বা গণবিধ্বংসী অস্ত্র বা পারমাণবিক অস্ত্র নাকি তৈরি করছেন, মিথ্যে অভিযোগ দিয়ে, যার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিচ্ছু পাওয়া যায়নি, কোনো তথ্য নেই। পরে অবশ্য টনি ব্লেয়ার, আমেরিকান চামচে, মানে ওই ব্রিটেন আমেরিকা একসঙ্গেই তো যুদ্ধ করেছিল ইরাকের বিরুদ্ধে, সেনা নামিয়েছিল। এমনকি তারা ইউএনওর বা সিকিউরিটি কাউন্সিলের অনুমতির তোয়াক্কা পর্যন্ত করেননি। ভাবতে পারেন কতটা অর্থনৈতিক জায়নিস্ট মদত না থাকলে এটা সম্ভব হয়। টনি ব্লেয়ার বলেছিলেন, ক্ষমা ছোট্ট করে, আমাদের ভুল হয়েছিল, সাদ্দাম হোসেনের কাছে তেমন কিছুই পাওয়া যায়নি, আমরা ভুল সন্দেহ করেছিলাম। কী হলো? কাজ তো হয়ে গেল, ততদিনে আপনি ভুল স্বীকার করুন তো, কী যায় আসে। অর্থাৎ দেখবেন খেয়াল করে, এই 2000 সালের পরপর এই সময়টাতে গদ্দাফি এবং সাদ্দাম হোসেনকে বাথ পার্টি, যেটা ইসলামিস্ট বাথ পার্টি, যাদের লক্ষ্য ইসলামী পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, কি বিশ্বাস হচ্ছে না? গদ্দাফির লেখা গ্রিন বুক পড়ে দেখবেন। গদ্দাফির এই গ্রিন বুক নিয়ে এবং গদ্দাফিকে নিয়ে তার যে স্বপ্ন, সেটা নিয়েও আলোচনা রয়েছে চক্রব্যূহের দিনরাত্রি এই বইটিতে। গুরুত্বপূর্ণ আলোচনা, তথ্য সমৃদ্ধ আলোচনা। গ্রিন বুকের মাধ্যমে গদ্দাফি কী করতে চেয়েছিলেন, সে গদ্দাফিকে সরিয়ে দেওয়া হলো, সাদ্দাম হোসেনকে সরিয়ে দেওয়া হলো। আর কোনো বাধা থাকলো না। ছোটোখাটো দু একটা বাধা ছিল, তারপরে করোনা প্যান্ডেমিক কালে আমরা দেখতে পেলাম, তাদেরকেও সরিয়ে দেওয়া হলো। যেমন আপনারা জানেন যে মাগুফলি, তানজানিয়ার রাষ্ট্রপতি মাগুফলি, তিনি এই প্যান্ডেমিককে অস্বীকার করেছিলেন।
মাস্ক বিধিও তার দেশে তিনি চালু করেননি। এরকমভাবে সেই সময় আমরা দেখতে পাচ্ছি বুরুন্ডি থেকে শুরু করে বেশ আরও দু একটি রাষ্ট্রের, মোট 4টি রাষ্ট্রের, আমি দ্বিতীয় খণ্ডের ভূমিকাতে বিস্তারিত লিখেছি, মোট 4টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দেওয়া হলো। ছোট ছোট রাষ্ট্র, তেমন কোনো সমস্যাই হয়নি। তাহলে সমস্ত বাধা দূর হয়েছে। তাহলে এখন কি হবে? ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টটা কি, আশা করি বোঝাতে পেরেছি। খেয়াল করলেই বুঝতে পারবেন যে কি বুঝতে পারবেন, এখন সমগ্র বিশ্ব জুড়েই একটাই অসুখ হয়, একই সাথে হয়, মানে স্বাস্থ্যনীতি। এই যেমন ধরুন করোনা, সমস্ত বিশ্বে, সমস্ত দেশে হয়েছে, 200 অধিক দেশে, সমস্ত দেশে হয়েছে, একই সাথে হয়েছে এবং লকডাউন পর্যন্ত করেছে। তাহলে দেখুন, ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন ভিন্ন সরকার, তাহলে নীতি একটাই, লকডাউন। নীতি একটাই, করোনা ভৌ ভৌ, করোনা অমৃত নিতেই হবে। নীতি একটাই, সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে। নীতি একটাই, মাস্ক বিধি করতে হবে। নীতি একটাই, হাত ধুতে হবে ঘন ঘন। তাহলে কোনো ফারাক থাকলো? এটাই তো নিউ ওয়ার্ল্ড, এটাই তো ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, এটাই তো নিউ ওয়ার্ল্ড অর্ডার। একই নীতি, স্বাস্থ্যনীতি একই। এই যে দেখুন এখন ডেঙ্গু যেটা ইউরোপে ঠান্ডার দেশ, সেখানে কল্পনাই করা যায় না, সেখানে পর্যন্ত নাকি ডেঙ্গু চলে এসেছে। আমেরিকাতেও নাকি ডেঙ্গু চলে এসেছে। কেন না, ওই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের নাম করে ওরা গোটা বিশ্বে নাকি উষ্ণতা এত বেড়ে গেছে যে চারদিকেই এখন ডেঙ্গু বাড়ছে, মশার উপদ্রব বাড়ছে, তাই তো? তাহলে এখানেও দেখুন একটাই নীতি, অর্থাৎ অভিন্ন স্বাস্থ্যনীতি, যার মাধ্যমে ভ্যাকসিন পাসপোর্ট থেকে শুরু করে টেস্ট বাধ্যতামূলক করা, যেটা ওদের স্বপ্ন আছে, প্যান্ডেমিক ট্রিটি যে কারণে ওরা উঠে পড়ে লেগেছে। অর্থাৎ সমস্ত মানুষকে দাস বানিয়ে একটা ডিজিটাল আইডি দেওয়া, যেটা আপনারা জানেন, সোশ্যাল স্কোরিং করা, ক্রেডিট স্কোর করা, কে কীরকম নাগরিক, কে কতটা রাষ্ট্রকে মানছে মানে ওদেরকে মানছে, তার একটা গ্রাফ তৈরি করা। ওরা কিন্তু সব করে ফেলেছে, ওরা কাজ করে চলেছে। তাহলে স্বাস্থ্যনীতি, তাহলে পৃথিবীতে এখন দেখবেন যত প্যান্ডেমিক আসবে, মোরলেস একটা দেশে কখনো আসবে না, ওরা বহু দেশে আসবে, একাধিক দেশে আসবে, এবং সব দেশেই কম বেশি এই ভৌ নিতে হবে এবং একটা পলিসি মেনটেন হবে। এটা গেল স্বাস্থ্যর ক্ষেত্রে, তাই তো? এমনকি এই যে বার্ড ফ্লু ধরুন, গোটা বিশ্বেই কিন্তু হচ্ছে বার্ড ফ্লু। আমেরিকায় হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, কোনো দেশে কিন্তু বাদ নেই, তাই তো? অর্থাৎ একটাই রোগ হতে হবে এবং ওয়ান হেলথ পলিসি। জন্তু জানোয়ারকে রক্ষা করা থেকে শুরু করে জন্তু জানোয়ারের প্রতি মায়া, মমতা, ভালোবাসা সব দেশকেই প্রমোট করতে হবে। ফেমিনিজম থেকে শুরু করে, সোলোগামি থেকে শুরু করে, এই সমস্ত কিছু, হোমোসেক্সুয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু, আর্থসামাজিক ক্ষেত্রে, যৌনতার ক্ষেত্রে সমস্ত দেশকে একই নীতি নিতে হবে। বেসরকারিকরণ, প্রাইভেটাইজেশন থেকে শুরু করে সরকারি ব্যবস্থার সমস্ত কিছু ডিসইনভেস্ট করে বেসরকারের হাতে তুলে দেওয়া, যেমন গণপরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছুতে বেসরকারিকরণকে সর্বোচ্চ অধিকার দেওয়া এবং টপে রাখা, এই নীতিও গোটা বিশ্বজুড়ে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? অনেকগুলো দেশ, কিন্তু একটাই নীতি। স্বাস্থ্যক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে গ্যাট, এখন WTO, বাণিজ্যের ক্ষেত্রে এই মনোপলি কর্পোরেটদের ছাড় দেওয়া এবং ছোটো ছোটো ব্যবসাদারকে শেষ করে দেওয়া, ছোটো ছোটো দোকানকে শেষ করে দেওয়া, তুলে দেওয়া, হকার উচ্ছেদ করা, তাই তো? যাতে করে সমস্ত এইসব মানুষকে ভাতা নির্ভর করে দেওয়া যায়। আর ভাতা নির্ভর করা মানে ওদের টোটাল কন্ট্রোল কায়েম করা, ডিজিটাল স্লেভারিকে মেনে নেওয়া। ভাতা ছাড়া বাঁচা যাবে না, কুকুর বেড়ালের মতো বাঁচতে হবে। অতএব ওদের সমস্ত ভ্যাকসিন নীতি থেকে শুরু করে, ভ্যাকসিন পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুকে মুখ বুজে মেনে নিতে হবে, প্রতিবাদের জায়গা থাকবে না। কিন্তু যে মানুষ স্বাধীনভাবে উপার্জন করে, যে লোকটি, তার কিন্তু প্রতিবাদের সুযোগ আছে, সেটাকে ওরা করতে দেবে না, তাই তো? তাহলে এইভাবে দেখুন, অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, ওয়ার্ল্ড ব্যাংক এটা ওদের কাছে টুল, ইউএনও একটা ওদের কাছে টুল, WTO ওদের কাছে টুল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওদের কাছে টুল। তাই এগুলোকে কাজে লাগিয়েই সমস্ত দেশগুলোতে দেশের নাম থাকবে, বর্ডার থাকবে, সব থাকবে। দরকার হলে দেশের সংখ্যা আরও বাড়বে, কারণ দেশ না হলে ক্রিকেট খেলাটা জমবে না। বাংলাদেশকে আপনারা কাংলু বলে গালিগালাজ করতে পারবেন না, ওরাও আবার ইন্ডিয়াকে রান্ডিয়া বলে গালিগালাজ করতে পারবে না। এই তো এরকম রাখতে হবে তো, না? দেশ রাখতে হবে,
রাখতেই হবে, কিন্তু এই নীতিগুলো আমাদের জনগণকে মুরগি বানিয়ে দেশে দেশে লড়াই, দেশপ্রেমের লড়াই, জাতের লড়াই, ধর্মের লড়াই দিয়ে বিভক্ত করে দিয়ে ওরা এই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট আমাদের ওপর চাপিয়ে দেবে, আর আমরা সেটা বুঝতেই পারবো না। বুঝতে পারছি কি? পারছি না। এই হলো সংক্ষেপে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি।